24-এর 5ই আগস্টের পর থেকে আমরা দেশে নেই, এটা আমাদের ব্যর্থতা। আপনাদের বলতে চাই, জাতির পিতার কন্যা যা বলেন তা করেন। আমরা ডিসেম্বরে আসছি এবং জনগণকে নিয়ে আসছি। যেই জনগণ মাঠে নামবে সেই জনগণের সামনে কোনো ট্যাঙ্ক, কামান, জঙ্গি ভঙ্গি, আসার ফাসার কেউ পিতার সামনে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সের অস্তিত্ব থাকবে। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, আমরা যদি ভুল করে থাকি আমরা আমাদের ভুলের জন্য ক্ষমা চাচ্ছি এই কারণে যে আমরা ম্যাটিকুলাস ডিজাইনটা চেক দিতে পারিনি। শেখ হাসিনা যেদিন ফিরে আসবেন, তিনি যখন আদালত অভিমুখে যাবেন বা তাকে যদি বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয়, তাকে নিয়ে যখন কারাগারের দিকে যেতে হবে বা আদালতের দিকে যেতে হবে, তখন এই হাজার হাজার লাখ লাখ মানুষ ক্ষমতার জন্য কত কি করছে বিএনপি সরকার। পুলিশ লেলিয়ে দিচ্ছে, দলীয় ক্যাডারদের গেস্টাপো বাহিনীর মতো বাড়ি বাড়ি পাঠাচ্ছে নির্যাতন করার জন্য। গোটা দেশটাকেই বানিয়েছে একটা টর্চার সেল বাংলাদেশ ছাত্রলীগ। এবং আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘদিন পর এবারে প্রকাশ্যে বক্তব্য দিতে দেখা গেল শামীম ওসমানকে। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাথে মতবিনিময় ও দিক নির্দেশনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য AKM শামীম ওসমান। নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য AKM শামীম ওসমান। শামীম ওসমান তিনি তার বক্তব্যের মাঝে বলেন যে ডিসেম্বরেই ফিরব ইনশাল্লাহ, এবং আমরা ফিরলে কেউ টিকতে পারবে না। তিনি বলেছেন এনসিপি বিএনপি নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাবে যদি জননেত্রী শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শামীম ওসমানের দাবি ডিসেম্বরেই দেশে ফিরছেন শেখ হাসিনা এবং তারই সঙ্গে ফিরছে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি শামীম ওসমান কি বলল ডিসেম্বরে দেশে ফেরাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ছাত্রলীগের সাথে মত বিনিময় ও দিক নির্দেশনা সভায় তিনি কি বক্তব্য রাখলেন, আমরা সেটি শুনে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা আমাদের যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ থাকবে। আর দেরি করব না, চলুন শামীম ওসমানের বক্তব্যটা শুনি, তারপরে মন্তব্য করি। আমার কোনো ফেসবুক নাই, ইউটিউব নাই, আমি এগুলি বুঝি না, আইটি সেক্টরে বুঝি না। আমার কিছু জিনিস খুব জানতে ইচ্ছা করে সেই প্রশ্নগুলি আমি আপনাদের মাধ্যমেই, যেহেতু আপনারা এগুলি বুঝেন, আধুনিক, হ্যাঁ, আপনাদের ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউব আছে, আপনাদের মাধ্যমে আমার দেশের যারা মানুষ আছেন আমি তাদের কাছে কিছু প্রশ্ন আজকে জিজ্ঞাসা করতে চাই। কারণ আমরা অনেক দূরে বসে আছি। 24-এর 5ই আগস্টের পর থেকে আমরা দেশে নেই, এটা আমাদের ব্যর্থতা যে আমাদের দেশকে আমরা বাঁচাতে পারি। সেইখানে আমার প্রথম প্রশ্ন হলো যে আমাদের দেশের মানুষ ভালো আছেন নাকি? এটা আমার প্রথম প্রশ্ন। আমি আমার দেশের মানুষকে জিজ্ঞাসা করতে চাই, যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার আছে তারা কি 3 বেলা ভালো করে খাচ্ছেন তো? মাস শেষে তাদেরকে কি কারোর কাছে টাকা হাওলাত করতে হচ্ছে না তো? কারণ আমরা শুনেছিলাম ডক্টর ইউনূস ক্ষমতায় আসলে নাকি বাংলাদেশের মানুষ সোনার চামচ দিয়ে ভাত খাবে, রূপার বাটিতে পানি খাবে, কিন্তু ঘটনা হয়েছে উল্টা। ব্যাংকগুলি খালি হয়ে গেছে, দেশ লুটপাট হয়ে গেছে, দেশের অর্থনীতি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বাজে অর্থনীতি আর কোনো সময় দাঁড়ায়নি। জাতির পিতার কন্যা যেখানে আমাদের জিডিপি +8 নিয়ে গেছে অলমোস্ট, সেখানে আজকে জিডিপি 3+something বলা হচ্ছে। এটা কোন জায়গায় গিয়ে ঠেকবে সেটা আমি জানি না। আজকে আমার প্রশ্ন, যারা 24-এ আন্দোলন করেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এদের মধ্যে 98% মানুষ ডক্টর ইউনূস সাহেব, মোহাম্মদ ইউনূস নামটা, আমি ওনার কাছে কোনোদিন কোনো অনুরোধ করবো না, একটা অনুরোধ করবো উনি ওনার নামটা যাতে বদলে রাখেন। কারণ মোহাম্মদ ইউনূস নামটা অনেক পবিত্র নামটা বদলানো উচিত। আমি মাঝে মাঝে ইউটিউব দেখি, বাংলাদেশে বেশ কিছু নাম করা স্বনামধন্য ব্যক্তিত্ব আছেন যারা এখন সাহস করে কথা বলছেন। কেউ বাটপার বলেন ওনাকে, বাটপার ইউনূস, কেউ বলেন সুদখোর ইউনূস, কেউ বলেন দেশ ধ্বংসকারী ইউনূস। উনি মুরব্বী মানুষ, আমি যদি একটা কথা ব্যবহার করতে চাই না, আমি বলতেও চাই। বাট ইটস ট্রু যে বাংলাদেশে যে মুভমেন্টটা হয়েছিল, এই মুভমেন্টটাতে জাতির পিতার কন্যা শেখ হাসিনা অনেক আগের থেকে বুঝতে পেরেছিলেন। ব্যর্থতা আমাদের, যারা আমরা মাঠ পর্যায়ে ছিলাম, আমরা
সেটাকে প্রোটেক্ট করতে পারিনি। এখন আমরা আশার আলো দেখছি যে বাংলাদেশ বাঁচবে, ভবিষ্যতে আমরা আবার মার্কেট করে দাঁড়াবো এবং সেই সময় চলে এসেছি। আমি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের বর্তমান যে সাংবিধানিকভাবে যিনি প্রধানমন্ত্রী না, বাংলাদেশ সাংবিধানিকভাবে এই সরকারের কোনো বৈধতা নেই। আমি ধরে নিলাম এই সরকার বৈধ সরকার, আমি ধরে নিলাম তারেক রহমান সাহেব একজন বৈধ প্রধানমন্ত্রী। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন যে বাংলাদেশে এই তথাকথিত ইউনুস সরকার আসার পরে এবং এখন পর্যন্ত আজকে পর্যন্ত কতগুলি মেয়ে আজকে শিক্ষকদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের ছাত্ররা আপনাদের সম্মান করছে তো? আমি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসি সহ অপমানিত হচ্ছে, আমি দেখছি মেডিকেল কলেজের বড় বড় ডাক্তাররা লাঞ্ছিত হচ্ছে। আমি হোসেন জিল্লুর রহমান সাহেব, যে বিশাল নামকরা অর্থনীতিবিদ, ওনার বক্তব্য শুনলাম, উনি বলছেন 3-4টা জেনারেশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কেন কেন? তাই তারেক রহমান সাহেবকে জিজ্ঞেস করি, শেখ হাসিনার অপরাধটা কি? জাতির পিতার কন্যা, উনি তো ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারেন। 96 সনে যখন আমরা ক্ষমতায় আসলাম, আমরা ইয়াং, তখন টপ এমপি, টু বি অনেস্টলি আমরা তখন অন্যরকম হয়ে গেছি। মানে এর আগ পর্যন্ত 81 পর 75-এর পরে রাজনীতি আসছে, ক্লাস 7 থাকা অবস্থা আমার পিঠে 3টা সাইকেল ভাঙা হয়েছিল, দেখেছিলাম মুজিবতা বিকাশে আমরা 6 দিন। আমরা 1979 সালে জিয়াউর রহমানের গাড়ি আটকে দিয়েছিলাম ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় 7 জন ছেলে, ঠিক আছে, অনলি 7। আমাদের ফাটিয়ে ফেলা হয়েছিল, মেয়ে দেখা লাগেনি। কিন্তু আজকে কষ্ট লাগছে। আমার বাবা গুলি খেয়েছিল বুকে, বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে চেয়েছে, মুক্তিযোদ্ধা। আমার বড় 2 ভাই মুক্তিযোদ্ধা, বড় ভাই কামাল ভাইয়ের বন্ধু ছিলেন, মাসুদ ভাইদের পরিচিত ছিলেন। যে রাতে আমার ভাইয়ের বিয়ে হয়েছে, সেই রাতেই শেখ কামাল ভাই রাত 4:30 সাড়ে 12টা পর্যন্ত আমার ভাইয়ের বিয়ে অনুষ্ঠান। সেই রাত্রে আমার ভাই আমার মায়ের নির্দেশে আমার মা যত গয়না আছে, পরিবারে যে টাকা পয়সা ছিল, সব কিছু নিয়ে 50 জন নিয়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ দিতে বেরিয়ে গেছে। সো আমি এখন আপনি কি বলেন শামীম ভাই, আঙ্কেল যেই দামে ডাকেন আমাকে, যে আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন কাকে এই পৃথিবীতে? আমি আমাকে, আই হেট মাইসেলফ। আমি আমাকে প্রচন্ড ঘৃণা করি। আমি দেখতে পাচ্ছি আজকে দেশের এই অবস্থা। তারেক রহমান সাহেবের কাছে প্রশ্ন করতে চাই, আপনি তো, আমি জানি না আপনি কতটুকু বিশ্বাস করেন, উনি করেন কি করেন। উনি ইলেকশন ক্যাম্পেইন শুরু করলেন শাহজালাল বাবার দরবার থেকে। আমাদের দেশ অলিয়া উলিয়ার দেশ, সুফিজমের দেশ, আপনি শাহজালাল বাবার মাজার থেকে শুরু করলেন। ওখানে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আজকে এতগুলি মাজার যে ভাঙা হলো, আপনি বলবেন আমার সময় তো ভাঙা হচ্ছে না, এখন তো কম ভাঙা হচ্ছে, আগে যে ভাঙা হয়েছে সেগুলি বিচার করছেন তো? আমাদের তো হাজার হাজার নেতাকর্মী, লাখ লক্ষ নেতাকর্মী, 25 লক্ষ মামলা দিয়েছেন আমাদের বিরুদ্ধে। আমাদের সিনিয়র মোস্ট নেতারা তারা মৃত্যুর সাথে ভাঙা করে মরেই তো গেলেন, হাতে হ্যান্ডকাপ করে আমাদের নেতারা মরে গেলেন। আমাদের নরসিংদীর কিরাম হুমায়ুন ভাই, আমাদের বড় ভাই মুক্তিযোদ্ধা, ক্যান ইউ বিলিভ ইট, হাতে হ্যান্ডকাপ নিয়ে মেডিকেল কলেজের মধ্যে পড়ে রইলেন, চিকিৎসা পেলেন না। এরকম একটা থেকে ঘটনা, বহু মানুষকে এরকম হত্যা করা যায়। আমাদের আমু ভাইয়ের মতো 86-87 বছরের বৃদ্ধ মানুষ, হ্যাঁ, তাদেরকে জেলখানায় রেখে দেওয়া হয়েছে। ভালো, আরো রাখেন, কোনো আপত্তি নেই। তো আল্লাহর অলিয়ার দেশ তো, আল্লাহর অলি কিন্তু মাফ করে দেয়, আল্লাহ কিন্তু মাফ করে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, কি নাম? আপনি হুমকি দিচ্ছেন, ভালো কথা, আপনি সুন্দর, দেখতে সুন্দর, কথা সুন্দর বলতেন আগে। বিএনপি সরকারের নির্বাচনের আগে কিন্তু ভালো কথা বলছে, হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যে ভালো লোকের সমস্যা নাই, গণতান্ত্রিকভাবে চলবে, আইনমন্ত্রী বলেন পার্টি নিষিদ্ধ করার কোনো কারণ নাই, কত ভালো ভালো কথা বলে। এই 98% অত্যাচার কিন্তু বিএনপি করেছে। আমার দাদার বাড়ি আমার বাড়ি ভেঙে ফেলেছে, চুমাচুর করেছে, আলহামদুলিল্লাহ, সাবগায় জারিয়া করেছে। আমার দাদার বাড়িটা ভাঙলো কেন? ওই বাড়িতে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে, ওই বাড়ি থেকে সংবিধান লেখা হয়েছে, এই কারণে বাড়িটার উপরে ভেঙে ফেলার পরে বর্তমান সরকারকে বলতে চাই, তখন আইএসএস এর পতাকা নিয়ে কারা দাঁড়িয়েছিল বাড়ির সামনে, আমার দাদুর বাড়ির সামনে? আইএসএস এর পতাকা কেন? কলমা লেখা পতাকা কেন? আজকে বাংলাদেশে কারা? লস্করে থেকে বা আর কত জিহাদ? আপনারা শুনে অবাক হবেন, মাসুদ ভাই আপনি শুনে অবাক হবেন, যখন আমাদের গুলি করতো তখন আমি বুঝে পাই না নারায়ণগঞ্জে আমাদের গুলি করবে। 16 বছর আমরা ক্ষমতা আসলাম, আমি চ্যালেঞ্জ ছিল বলতেছি, নারায়ণগঞ্জে একটা বিএনপি নেতা কর্মীকে আমরা নট এ সিঙ্গেল পার্সন, একজন কেউ, 2 হয়ে থাকতে লোকাল হতে পারে, বাট একজন কেউ। ওরা মায়ের করেছিল, তাহলে ওরা পাবে জামাত শিবির, ওকে ফাইন, ওরা হতে পারে, কিন্তু এত সাহস পাই ওদের যে
যে আমি বাইরে হলে ওরা বাইরের সামনে আসবে। পরে দেখলাম এক মাস ঘটনার এক মাস 1.5 মাস পরে দেখলাম যে নারায়ণগঞ্জ থেকে সবার মতো সাংবাদিক আছে, নোট রাখবেন, আপনি মাথায় রাখবেন, নারায়ণগঞ্জ থেকে রোহিঙ্গাদের যে গোয়েন্দা সংস্থা আরসা, এই আরসার চিফ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হল। কেন? নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে তারা বসবাস করতো এবং ওখানে তারা ট্রেনিং দিত। এবং মজার ব্যাপারটা হচ্ছে ওখানে শুধু ওরা না, অনেকেই ট্রেনিং দেওয়া হচ্ছে এখন। তাই সালাদিন সাহেবকে বলবো, আপনার দল তো ব্যস্ত নিউ মার্কেটে, ছাত্রদল আর যুবদল মারামারি করছে, হকার বসাবেন, আমার আপত্তি নেই, যা ইচ্ছা করে। কিন্তু খবর রাখেন, আমি বেশি দূর না, আপনার সচিবালয় থেকে 10 কিলোমিটারের মধ্যে। আপনার সচিবালয় হলো গুলিস্তানের মাথায়, আর আমার নারায়ণগঞ্জ হলো থেকে 7 থেকে 8 কিলোমিটার। এই জায়গার মধ্যে 4টা জায়গায়, একটা মহিলা মাদ্রাসা, 2টা, 4 জায়গায় হস্টেল ট্রেনিং চলছে। তাদের জন্য চলছে, আমরা তো দেশেই নেই, খবর নেয়। আমরা বলতে পারেন যে এদের কোনো লজ্জা নেই, নির্লজ্জ, লজ্জা নাই আমাদের। আজকে কর্মীদের জবাব দিতে পারি না। কেন? কারণ আমাদের মধ্যে, আমি বলবো আমাদের মধ্যে 85% লোক বিএনপি দেশ করেছে। আমি নিজে স্বীকার করতে দিচ্ছি, আমিও করেছি। আমার বাড়ি ভাঙলো, আমার দাদার বাড়ি ভাঙলো, আমার ভাইয়ের বাড়ি ভাঙলো, সব ভাঙলো। ভাঙার পরেও বিএনপির পক্ষে নির্বাচন করছে। কেন? যাতে স্বাধীনতার বিরোধী শক্তি ক্ষমতা আসতে না পারে। এই লাভটা কি হলো? আমি প্রশ্ন রাখতে চাই, লাভটা কি? আমি বুঝতে পারছি না দেশটাকে ওরা কোথায় নিয়ে যেতে হবে। সো আমার এই প্রশ্নটা অনেক কাছে থাকবে। ব্যবসায়ীরা অনেক কথা বলেছেন, বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ী সবাই কিছু, ছোট বড় ব্যবসায়ী সবাই কিছু। 90% ব্যবসায়ী এখন তার ব্যবসায়িক সেন্টারে যেয়ে কাজ করেন না, বাসার থেকে বসে কাজ করেন। কেন? ভয় পান। এলসি নাই। আচ্ছা, লোডশেডিং নামে একটা শব্দ ছিল আগে, এই কিছুদিন ধরে শুনছি। হ্যাঁ, এটা সত্য। আমার মনে হয় পত্রিকা মিথ্যা কথা নাই, আমার মনে হয় না। হ্যাঁ, এটা কোয়াইট ইম্পসিবল। কারণ জাতির পিতার কন্যা শেখ হাসিনা সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে দিয়ে গেছে, লোডশেডিং হবে কেন? আমার মনে হয় একদম বাজে কথা, মিথ্যা কথা। পত্রিকার সবসময় মিথ্যা কথা। সরকার দেশ চালাচ্ছে কত সুন্দর, কিন্তু পত্রিকায় দেখছে কি বিভিন্ন জায়গায় থানায় বিদ্যুৎ কর্মচারীরা তাদের কাছে লিখিত অনুরোধ করছে যে আমাদের পাহারা দেন। কেন? জনগণ খেপে গেছে, বিদ্যুৎ নাই। আই ডোন্ট বিলিভ ইট। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। কেন? গ্যাস নাই। কৃষক সার পাচ্ছে না। কেন? সার নাই। দেশ ভালো চলছে তাহলে? আপনাদের কাছে প্রশ্ন, যারা 24 আগস্ট মাসে মাঠে নেমেছিল তাদের কাছে জিজ্ঞেস করছি যে ভালো আছেন তো? যদি আপনারা ভালো থেকে থাকেন, শেখ হাসিনার দেশে বিরাট দরকার। দেশবাসী আপনাদের কাছে আমরা ক্ষমা চাই। শেখ হাসিনার কর্মী হিসেবে আমরা যোগ্য কর্মী পরিচয় দিতে পারি। আমেরিকায় যারা আছেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন। অসমাপ্ত যুদ্ধ শেষ করতে হবে। আমরা ডাক আসবে, আপনারা প্রস্তুতি এবং নিশ্চিত থাকেন আমাদের জয় হবে, আমরা জিতব। অন্যায় কোনো সময় ন্যায়ের সাথে পারে না। আর ট্রুথ ইজ বিউটি, সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু আলটিমেটলি সত্যই জিতে। তাই বিএনপি সরকারের কাছে বলবো, নারায়ণগঞ্জের খবর নেন, বাংলাদেশের খবর নেন। এই যে কালকে তো বিশাল বড় বম পাওয়া যায়, তার জন্য তৈরি হতেছে। দেখেন, আপনাদের জন্য না আমাদের জন্য? বিএনপির জন্য। আমাদের জন্য যদি তৈরি হয়ে থাকে আমরা বুঝবো না। আপনারা ভালো থাকবেন তো? হ্যাঁ, ভালোভাবে দেখেন, খবর নেন। সো আমার মনে হয় যে আমরা আশা করি, আসলে এদের বলে লাভ নাই। এরা এক বাপের সন্তান না, 2 বাপের সন্তান, দাদা একটা। হ্যাঁ, দাদা ওদের একটা। হ্যাঁ, চাচাতো ভাই, খালাতো ভাই, কিংবা চাচাতো ভাই, চাচাতো ভাই। হ্যাঁ, দাদা একটা। কিন্তু একটা ডিফারেন্স তাদের মধ্যে আছে বলে আমার মনে হয়। আর যদি ডিফারেন্স না থাকে, তো আপনারা সম্পূর্ণ প্রিপারেশন নেন। আমরাও জনগণের শক্তির উপরে বিশ্বাসী হয়ে, আল্লাহর উপরে বিশ্বাসী হয়ে আপনাদের বলতে চাই, জাতির পিতার কন্যা যা বলেন তা করেন। আমরা ডিসেম্বরে আসছি, জনগণকে নিয়ে আসছি। যেই জনগণ মাঠে নামবে, সেই জনগণের সামনে কোনো ট্যাঙ্ক, কামান, জঙ্গি, ভঙ্গি, আসার ফাসার কেউ কারণ সামনে আল্লাহর রহমতে ইনশাল্লাহ সের অস্তিত্ব থাকবে। আমি দেশবাসীর কাছে অনুরোধ করবো, আমরা যদি ভুল করে থাকি, আমরা আমাদের প্রয়োজনে ক্ষমা চাচ্ছি এই কারণে যে আমরা ম্যানিপুলাস ডিজাইনটা চেক দিতে পারি। আর আপনারা যদি তখন ভুল করে এই আন্দোলনে অংশগ্রহণ করে থাকেন, তাহলে আপনাদেরকে ক্ষমা চাওয়ার জন্য বলবো না। প্লিজ সেভ ইউরসেলফ। আপনারা আপনাদের জন্যই, নিজেকে সেভ করার জন্য, আপনার বাচ্চাকে সেভ করার জন্য, আপনার মেয়েকে সেভ করার জন্য, আপনার স্ত্রীকে সেভ করার জন্য, আপনার ব্যবসা সেভ করার জন্য, আপনাকে সেভ করার জন্য এবং সর্বোপরি দেশটাকে সেভ করার জন্য। দেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো।
আসেন সবাই মিলে একসাথে কাজ করি। ছাত্রলীগ প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমার বড় ভাই মাসুদ ভাই সহ সাবান নগর সহ আপনাদের সবাইকে আমি দীর্ঘক্ষণ বক্তব্য দিলাম, আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। শেখ হাসিনা যেদিন ফিরে আসবেন, তিনি যখন আদালত অভিমুখে যাবেন বা তাকে যদি বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয়, তাকে নিয়ে যখন কারাগারের দিকে যেতে হবে বা আদালতের দিকে যেতে হবে, তখন এই হাজার হাজার লাখ লাখ মানুষ যাদেরকে গত 2 বছরে ফ্যাসিস্টের দোষর চিহ্নিত করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, কারখানা ভাঙা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের আত্মীয় স্বজন বাবা মা এদের ওপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে, অনেক হত্যা করা হয়েছে, যাদের অনেকে রেল লাইনে পাওয়া যাচ্ছে, নদীর ভেতর পাওয়া যাচ্ছে, তাদের স্বজনেরা পরিবার তারা কোথায় যাবেন? তারা তো নিশ্চিতভাবে শেখ হাসিনার সঙ্গে তখন যুক্ত হবেন, শেখ হাসিনার সেই বিরাট কাফেলায়। 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই যে কয়েকটা কথা মানে নানাভাবে বলতে বলতে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে শেখ হাসিনা হেলিকপ্টারে চেপে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গেছেন, আর আরেকটা কথা হচ্ছে যে শেখ হাসিনার নেতা কর্মী মন্ত্রী এমপিরা সবে বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। এখন শেখ হাসিনা যেমন একেবারে সামরিক বিমানে করে রাষ্ট্রের অনুরোধে আরেক রাষ্ট্রের আকাশসীমা খুলে দেওয়ার পর রীতিমতো জেনারেলদের প্রহরায় আরেক দেশে গিয়ে উপস্থিত হয়েছেন শেখ হাসিনার মন্ত্রী এমপিদের একটা বিরাট অংশ। শীর্ষস্থানীয় মন্ত্রী এমপিরা কারাগারে আটক আছেন 2 বছরের বেশি সময় ধরে বিনা জামিনে, অনেক ক্ষেত্রেই এমনকি বিনা অভিযোগে। অথচ এই যে একটা কথা ছড়িয়ে দেওয়া হয় সেটা যে সত্য নয়, সেটা যারা জানেন তারা জানেন। শেখ হাসিনা যখন বলেছেন যে তিনি দেশে ফিরছেন এবং তিনি তার নেতা কর্মীদের বলে রেখেছেন যে একটা দিন তোমরা সবাই আসো, আদালতে আমরা সবাই মিলে আত্মসমর্পণ করি, সেটা কত বড় একটা শোডাউনে পরিণত হতে পারে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা সম্প্রতি যে সাক্ষাৎকারটা দিয়েছেন, যেখানে সাংবাদিক লিখেছেন যে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কথা শুরু হয় টেলিফোনে, এই প্রথম শেখ হাসিনার কোনো টেলিফোন ইন্টারভিউ পেলেন কোনো সাংবাদিক, এবং সেই কথোপকথনটা প্রায় 1 ঘন্টা ধরে চলে এবং শুক্রবার গিয়ে শেষ হয়। মানে যাতে বোঝা যায় যে মাঝরাতে এই কথোপকথনটা হয় শেখ হাসিনার সঙ্গে ওই সাংবাদিকের, এবং শুক্রবারেই রয়টার্সের ওই খবর মানে প্রকাশিত হবার পর কিন্তু সারা পৃথিবীর সংবাদ মাধ্যম এটা পিক করেছে এবং এই খবর বারবার আলোচিত হচ্ছে, বারবার পুনঃপ্রকাশিত হচ্ছে। কারণ এই যে শেখ হাসিনা বারবার ঘোষণা দিচ্ছেন যে তিনি এবার ফিরবেন, তিনি এবছরের মধ্যেই ফিরবেন, এবং সর্বশেষ রয়টার্স তিনি বলেছেন যে তিনি দেশে ফিরে আত্মসমর্পণ যেমন করবেন, তিনি দেশে নির্বাসিত আরো নেতাদের নিয়ে যেমন দেশে ফিরতে চান, তেমনি দেশেও তার নেতাকর্মীদের সঙ্গে তার এমন সংযোগ সৃষ্টি হয়েছে যে তারা ভাবছেন দলে বলে এসে তারা একত্রে আদালতে আত্মসমর্পণ করবেন। কারণ শেখ হাসিনা বলছেন তিনি মৃত্যুর ভয় পান না, তিনি যদি মরতেই হয় তাহলে মরতে চান এই মাটিতে এসে, যে মাটিতে তার বাবা মায়ের কবর আছে, যে মাটিতে তার বাবা মায়ের রক্ত ঝরেছে। তিনি বলছেন তার আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলার তো কোনো শেষ নাই, ঢালাও মামলা দেওয়া হয়েছে সারা দেশ জুড়ে। কাজেই তিনি এখন তাদেরকে বলেছেন, তার নেতা কর্মীদের বলেছেন যে একদিন তোমরাও আসো, আমি ফিরছি, আমি আদালতে আত্মসমর্পণ করব, তোমরাও আসো এবং আমরা সকলে মিলে আত্মসমর্পণ করব। শেখ হাসিনার রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা পরিষ্কার, এবং শেখ হাসিনা কাদের নিয়ে ফিরবেন আর ফিরলে কারা কারা এসে তার সঙ্গে আদালতেও জড়ো হবেন। যে নেত্রী যদি আদালতে আত্মসমর্পণ করেন, নেত্রীকে যদি কারাবন্দী করেন, তাহলে আমাদেরও কারাবন্দী করুন। বাংলাদেশের কারাগারে কত নেতাকর্মীর ঠাঁই হবে এ প্রশ্ন কিন্তু শেখ হাসিনা তুলছেন গত কয়েক মাস ধরে। তার নেতাকর্মীদের সঙ্গে টেলিগ্রাম আলোচনায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় তিনি যে ফোরামগুলোতে আলোচনা করেন, সেসব অডিও বার্তায় বারবার বের হচ্ছে যে কত লোককে জেলে আটকে রাখবে সরকার আর কতদিন রাখবে, মানে জেলখানায় কত লোককে ধারণের ক্ষমতা আছে আওয়ামী লীগ, সেটাও পরীক্ষা করে দেখতে চায়। কাজেই সারা দেশে যখন হাজার হাজার মামলা হয়েছে লাখ লাখ নেতাকর্মী সমর্থকের বিরুদ্ধে, তখন নেত্রী যেদিন ফিরবেন সেদিন সত্যি যদি সারা দেশ থেকে সেই নেতাকর্মী সমর্থকেরা এসে আদালতে জড়ো হয়ে ঘোষণা দেন যে নেত্রীকে গ্রেফতার করছেন, আমাদের নামেও মামলা আছে, আমাদেরও গ্রেফতার করুন, তাহলে সত্যি এই সক্ষমতা কি বাংলাদেশের জেলের আছে? কিংবা এমন একটা রাজনৈতিক শোডাউন, এমন একটা রাজনৈতিক চমক সামাল দেওয়ার ক্ষমতা কি রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, আইনিভাবে আছে?
বাংলাদেশের বর্তমান সরকার বা কোনো সরকারের, শেখ হাসিনা আসলে সরাসরি এই চ্যালেঞ্জটাই জানিয়ে দিতে চাইছেন। নিয়মিত শেখ হাসিনার অডিও বার্তাগুলো বেরিয়ে আসে, তাতে একদিকে সরকারের হৃদকম্প যে হচ্ছে তার প্রমাণ সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে বিচারালয়ের নিষেধ আছে, উচ্চ আদালতের নিষেধ আছে, শেখ হাসিনার সংবাদ প্রকাশে, তার কথা, তার বার্তা প্রকাশে সেগুলো মেনে চলা উচিত সংবাদ মাধ্যমের। কিন্তু তিনি ইমেইলে সাক্ষাৎকার দেন, এ নিয়ে আবার একদল বিশ্লেষক বিশ্লেষণ করেন যে হয়তো শেখ হাসিনা কথা বলার অবস্থায় নেই, এগুলো নিশ্চয়ই শেখ হাসিনার করা ইমেল নয়, এগুলো অন্য কোনো ব্যক্তি উত্তর দিচ্ছেন। এখন রয়টার্সের সাংবাদিক বলছেন তার সঙ্গে 1 ঘন্টার বেশি এই সাক্ষাৎকারটা দিয়েছেন শেখ হাসিনা, যেখানে তিনি দেশে ফেরার পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন বারবার তো ভারত সরকারকে চিঠি লিখছে বাংলাদেশ সরকার, এত চিঠি লেখালেখির তো দরকার নাই, তিনি নিজেই এখন দেশে ফিরতে প্রস্তুত, ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। এবং শুধু তিনি একা নন, তিনি দেশে ফিরবেন আওয়ামী লীগের আরো শীর্ষস্থানীয় নির্বাসিত নেতাদেরকে নিয়ে, এবং দেশেও তার নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হচ্ছে। তো এত বড় রাজনৈতিক শোডাউনের জন্য সরকার প্রস্তুত। তো রয়টার্স বলছে যে শেখ হাসিনার একার মাথায় মৃত্যুদণ্ড নাই, শেখ হাসিনার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও এরই মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সকলের বিরুদ্ধেই হয়েছে। এখন শেখ হাসিনার সাথে কি তারপরেও নেতারা ফিরবেন, এ প্রশ্ন তুলছেন আবার অনেক বিশ্লেষক, যে শেখ হাসিনা মরতে প্রস্তুত, একদিকে তিনিই ফিরবেন কিনা সন্দেহ, আর তার আহ্বানে কেনই বা আওয়ামী লীগের নেতা কর্মীরা এসে আদালতে আত্মসমর্পণ করবেন, আর তার আহ্বানে কেনই বা বিদেশে থাকা শেখ হাসিনার নেতারা তার সঙ্গে দেশে ফিরে এসে জেলে ঢোকবার একটা সম্ভাবনা তৈরি করবেন। শেখ হাসিনা কিন্তু একা আওয়ামী লীগ পরিচালনা করছেন না। 2024-এর 5ই আগস্টের পর থেকে একটা দিনও বা কোনো মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে এত মামলা হামলার পরেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে সেটা বলার কোনো উপায় নাই। কারণ শেখ হাসিনা টেলিগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে নিয়মিতভাবে তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত তার সংগঠন পুনর্গঠনের কাজ, তার সংগঠনকে চাঙ্গা করার কাজ অব্যাহত রেখেছেন। তার সঙ্গে জাহাঙ্গীর কবির নানক কিংবা বাহাউদ্দিন নাসিমের মতো নেতারা, যারা সেই 11 সরকারের সময়টার কথা বলি কিংবা এরশাদ আমলের কথা বলি, মানে একটা চির বিশ্বস্ত সঙ্গী হয়ে শেখ হাসিনার সঙ্গে আছেন, এই নেতারা কিন্তু আছেন। এবং এই নেতারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন 2024-এর আগস্টের পর থেকেই, এবং নেত্রীর নির্দেশনাতেই যে তারা কথা বলছেন, এবং তারা যে দলে সংগঠনে সংগঠিত থাকছেন এবং সাংগঠনিক কার্যক্রম এত বাধার মধ্যেও পরিচালনা করতে সর্বত প্রচেষ্টা জারি রেখেছেন, সেসব বিষয়েও কোনো রাগঢাক ছাড়াই সংবাদ মাধ্যমে কথা বলছেন। তাহলে এই জাহাঙ্গীর কবির নানক কিংবা এই যে বাহাউদ্দিন নাসিমের মতো নেতারা, তারা যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে প্রস্তুত বা শেখ হাসিনার যে কোনো নির্দেশনা মেনে সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত, সেটা যেমন নিশ্চিতভাবেই ধারণা করা যায়। এই বাহাউদ্দিন নাসিম, এই জাহাঙ্গীর কবির নানকেরা তো দায়িত্ব নিয়েছেন যে শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন তার দলীয় ফোরামে মে মাসে যে তিনি দেশে ফিরতে চান, দল যাতে সর্বত প্রস্তুত হয়, এবং দায়িত্ব দিয়েছেন এই শীর্ষস্থানীয় নেতাদের, এই শীর্ষস্থানীয় নেতারা সে দায়িত্ব নিয়েছেন এবং তারা এই দলের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখছেন। ক্ষমতার জন্য কত কি করছে বিএনপি সরকার। পুলিশ লেলিয়ে দিচ্ছে, দলীয় ক্যাডারদের গেস্টাপো বাহিনীর মতো বাড়ি বাড়ি পাঠাচ্ছে নির্যাতন করার জন্য। গোটা দেশটাকেই বানিয়েছে একটা টর্চার সেল। বাংলাদেশ ছাত্রলীগ এবং প্রাচীনতম ও বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কর্মকাণ্ড, সাংগঠনিক কমিটি গঠন সবকিছুই প্রকাশ্য। অথচ আজকে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা মিছিল মিটিং করলে, কমিটি ঘোষিত হলে সবার উপর নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করা হচ্ছে। আজকে যখন যেখানে যাকে যে অবস্থায় পাচ্ছে সেখানেই নির্যাতন চালানো হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে, বাবা মাকে অপমান অপদস্থ করা হচ্ছে, ব্যবসা বাণিজ্য লুটপাট করা হচ্ছে। আমাদের সংগঠনের কর্মীরা বাড়িতে নেই, বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে হয়তো কর্মকাণ্ড পরিচালনা করছে, তারপরেও একটি মিছিল করার জন্য কিংবা ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার জন্য তার বাড়িতে নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা হচ্ছে। শত বাধা বিপত্তির মুখেও আমরা তো কখনো পিছপা হইনি, আমরা তো কখনো গোপন কার্যক্রম পরিচালনা করিনি। আমরা যা করি তা আমরা আগে থেকে বলি। আমাদের সাংগঠনিক কমিটি গঠন প্রক্রিয়া সেটাও প্রকাশ্য। তালিকা যদি লাগে কমিটির, সেটা আমরা প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেব। আমরা কি কর্মকাণ্ড পরিচালনা করি না করি, যদি লাগে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে ছাত্রলীগের কর্মী তাদের কর্মকাণ্ডের বিবরণ দিয়ে আসবে, কিন্তু আমরা আমাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবো।
আর ক্ষমতায় আছেন, যেভাবে হোক একটা প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রটা জবরদখল করে বসেছেন, সরকার চালাচ্ছেন, চালান। আমাদের মিটিং মিছিল, আমাদের রাজনৈতিক অধিকারটা আমাদের মতো করতে দেন। আর যদি মিছিল মিটিংই শেষ পর্যন্ত না করা যায়, কিংবা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক সমাধান যদি না হয়, এমনকি ন্যূনতম রাজনৈতিক অধিকারের জন্য যদি গ্যারান্টি পাওয়ার সুযোগ সক্ষমতা না থাকে, মিছিল মিটিং করার জন্য যদি গভর্নমেন্ট চেঞ্জ করতে হয়, ক্ষমতার পালাবদল ঘটাতে হয়, তাহলে তো আলটিমেটলি সেটাই ঘটবে। আজকে বড় বড় কথা অনেকেই বলছে, পালানোর নসিহত দিচ্ছে, গল্প শোনাচ্ছে। 17 বছর লন্ডনে থেকে এখন আবার বীরত্বের গল্প শোনায়। টিকা টিপ্পনি অনেক কিছুই কাটে। আওয়ামী লীগ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, ক্যাঙ্গারু কোর্টে ট্রায়াল চালাচ্ছে, গোটা দেশের সমস্ত নেতাকর্মীদের কারাগারে রেখেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। আবার এখন বড় বড় কথা বলে। বাপের বেটা হলে আওয়ামী লীগ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেখেন, তারপরে আমরা বিবেচনা করে দেখব কার কত সাহস আর কার কত ভয়। মনে রাখবেন, আপনারা বাংলাদেশের প্রথম সরকার না, আপনারা বাংলাদেশের শেষ সরকারও না। যেভাবে পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে দিচ্ছেন, জ্বলে পুড়ে ছারখার হওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। যেটাকে ক্ষমতার সুরক্ষিত দালান ভাবছেন, জনগণের ভোটে আর ম্যান্ডেট নিয়ে যেহেতু নির্বাচিত হননি, সেটা কিন্তু সুরক্ষিত না। সেটা কিন্তু তাসের ঘরের মতো, ধাক্কা দিলে সময় মতো ভেঙে পড়বে। আজকে যেভাবে নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে, যেভাবে পাশবিক দমন পীড়ন রাষ্ট্র এবং এই ক্ষমতা দখলকারী রাজনৈতিক দলগুলোর মাধ্যমে পরিচালনা করা হচ্ছে, মনে রাখবেন হিসেব কিন্তু সবকিছুর আদায় করে নেওয়া হবে। আজকে এই বার্তাটি আমরা সরকার এবং বিএনপির সকল মহলে পৌঁছে দিতে চাই। একটা কথা পরিষ্কার, আজকে যদি গণতান্ত্রিক রাজনীতির দুয়ার উন্মুক্ত রাখা না হয়, আমাদের অধিকারের নিশ্চয়তা যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু যা হবার তাই হবে। তারেক রহমান অন্ধ হলে প্রলয় কিন্তু বন্ধ হবে না। আর তারেক রহমানকে এই প্রশ্নটা করে রাখতে চাই যে ভবিষ্যতে কি কেউ ছাত্রদল আর বিএনপি করবে না? ভবিষ্যতে কে কিভাবে কোন অবস্থায় রাজনীতি করবে না করবে, এটার স্ক্রিপ্ট রাইটার কিন্তু ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ না। বর্তমান বিএনপি সরকার এবং বিএনপি কিন্তু ভবিষ্যতে কি হবে না হবে সেটা লিখছে। অতএব ভালোই ভালোই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন, ক্যাঙ্গারু কোর্টের এই তামাশা বন্ধ করেন, রাজবন্দীদের মুক্তি দেন, মিছিল মিটিং করার গণতান্ত্রিক অধিকারের নিশ্চয়তা দেন। না হলে প্রলয় কিন্তু থেমে থাকবে না। অতএব আমি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, বিশেষ করে এই জবরদখল আর প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়িত হওয়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপি মহাসচিবকে স্পষ্ট করে বলতে চাই, এই জুলুম শাহী বন্ধ করেন, এই নির্যাতন বন্ধ করেন, বাড়ি বাড়ি তল্লাশি চালানো বন্ধ করেন, গ্রেপ্তার অভিযান বন্ধ করেন, বাবা মা পরিবার পরিজন স্বজনের উপর অত্যাচার নির্যাতন বন্ধ করেন। আমাদের নেতাকর্মীদের জামিন দেওয়া হচ্ছে না, মুক্তি দেওয়া হচ্ছে না, কারাগারে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগতভাবে আপনাদের কি বলার রয়েছে, অবশ্যই সেটি কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কি বলবেন? আসলে কিছু বলার নেই, আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তিটা। শামীম ওসমান যে বলছেন, যে তিনি দাবি করছেন যে ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন এবং একই সঙ্গে শেখ হাসিনা ফিরছেন, তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা যারা দেশের বাইরে আত্মগোপনে রয়েছে তারাও দেশে ফিরবে ওই দিনেই, যেদিন শেখ হাসিনা দেশে ফিরবে। আপনাদের কি মনে হয়? শামীম ওসমানের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় আসলে সত্যিকার অর্থেই ডিসেম্বরে দেশে ফিরবে, নাকি মনে হচ্ছে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য এরকম ফাঁকা বলে দিচ্ছে তারা? আপনারা জানাবেন আপনাদের কি মনে হয়, আপনাদের অভিব্যক্তিটা কি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করেন এই বাংলার জমিনে রাজনীতিতে আবারও সক্রিয় হতে পারবে আওয়ামী লীগই আবারও রাজনীতিতে সক্রিয় হতে পারবে? আপনাদের অভিব্যক্তিটা কি থাকবে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটা শেষ করতে চাই। ভিডিও শেষ করার আগে বলতে চাই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সকলের আগে, সবার আগে পাওয়ার জন্য।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।